দেবাংশু। প্রথমে শুনে যাক দেবাংশু। রবিবার 10 তারিখ তৃণমূল কংগ্রেসের জনগর্জন সভা। বক্তব্য রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ বিভিন্ন নেতৃত্ব। জনগর্জন কেন জানেন? কারণ যখন দেওয়ালে পিঠ থেকে যায় তখন গর্জন করার প্রয়োজন হয়ে পড়ে। 2014 সালে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক সাধারণ মানুষের বিরুদ্ধে চক্রান্ত ঘনীভূত হয়েছে কেন্দ্রীয় সরকারের দ্বারা। কখনো 100 দিনের কাজের টাকা আটকে রাখা, আবার কখনো নিজে 8,000 কোটির প্লেনে চড়েছেন নরেন্দ্র মোদী, কিন্তু সাধারণ মানুষের সামান্য বাড়ির ছাদটুকুনির জন্য তিনি পয়সা অ্যালটমেন্ট করতে পারেননি। আজ কিন্তু তৃণমূল কংগ্রেসের জনগর্জন সভা। জনগর্জন, কিন্তু এই জনগর্জনের আসল কারণ দেবাংশু তিনি কিন্তু সঠিক কথা বলেছেন যে দেওয়ালে পিঠ থেকে যাওয়া। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রত্যাবর্তন, অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপিতে আসার পর এই প্রথম কিন্তু দেবাংশুর মুখে শোনা গেল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের দেওয়ালে পিঠ থেকে গেছে। একথা কিন্তু আমি বলছি না, একথা স্বয়ং তৃণমূলের মুখপাত্র দেবাংশু ভৌমিক তিনি কিন্তু আসল সত্য গোপন তথ্য কিন্তু ফাঁস করলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের দেওয়ালে পিঠ থেকে গেছে। চমৎকার, পাবলিক তো হাততালি দেবে যে সরকারের দেওয়ালে পিঠ থেকে গেছে। কিন্তু বিষয়টা হচ্ছে যদি কারো দেওয়ালে পিঠ থেকে যায় তার সেই সমস্যা, আর সমস্যা অন্যের সমস্যার জন্য খুশি হওয়ার তো কিছুই নেই। কিন্তু মনে ছিল দেবাংশু যখন 500, 700, 800, 1000 দিনের মাথায় চাকরি প্রার্থীরা ওই গান্ধী মূর্তির পাদদেশে তারা বলছে চাকরি চাই, চাকরি চাই, মন্ত্রীমশাই চাকরিটা চাই, তখন রাজ্যের রানী বলছে চাকরি নাই, চাকরি নাই, নেই চাকরির বালাই। তাদের দেওয়ালে পিঠ থেকে গিয়েছিল না? তাদের তো দেওয়ালে পিঠ থেকে গিয়েছিল, তার সাথে সাথে তাদের পিঠটা রাস্তায় ঠেকে গেছে। তারা হামাগুড়ি দিচ্ছে, তারা গোড়া লুটে দিচ্ছে যে শুধু চাকরি চাই, হকের চাকরিটা ফেরত পেতে চাইলেন। তখন দেবাংশু ভৌমিক কোথায় ছিলেন? দেবাংশু তখন কি আপত্তি ছিল? দল থেকে কোনো বয়ানবাজি করা যাবে না, কোনো বয়ানবাজি করা যাবে না। আর যে বলা হচ্ছে 100 দিনের কাজের টাকা আটকে দিয়েছে নরেন্দ্র মোদী সরকার, 2014 সাল থেকে নাকি মোদী সরকার আসার পর সাধারণ মানুষের বিরুদ্ধে মোদী সরকারের চক্রান্ত, সাধারণ মানুষকে বিভ্রান্ত করা। তো তাহলে একটা ছোট্ট উদাহরণ দেবাংশুর জন্য, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের জন্য আজকে একটি ছোট্ট উদাহরণ, একটি সাইনবোর্ড, পথশ্রী রূপশ্রী, এই সেই সাইনবোর্ড দেখে নিন। এখানে লেখা রয়েছে পঞ্চায়েত নয়, এখানে লেখা রয়েছে পাঞ্চয়েত। এ কোথা করার ভাষা ভাই? পাঞ্চয়েত এবং গ্রাম উন্নয়ন বিভাগ। তো এখানে এই যে ভুল, আসলে এই ভুলের মধ্যে আরেকটা মারাত্মক ভুল। দেখুন এখানে কাজ শেষের তারিখ, কাজ শুরুর তারিখ কিচ্ছু লেখা নেই। রাস্তার প্রকল্প পথশ্রী রূপশ্রী যেটা লেখা রয়েছে এখানে কালীতলা থেকে পিচ রাস্তা থেকে সাঁতরাপাড়া পর্যন্ত 1000 মিটার দৈর্ঘ্যের রাস্তা এবং বাজেট 20,69,002 টাকা। আপনারা লক্ষ্য করছেন। এবং সবথেকে বড় মারাত্মক এই যে এখানে 1000 মিটারের দীর্ঘ কাটমানি, 30% কাটমানি কিন্তু এখানে তৃণমূল সরকার খেয়ে বসেছে। কারণ এই রাস্তার দৈর্ঘ্য কিন্তু আমরা মেপেছি, আমরা এই রাস্তার দৈর্ঘ্য নির্ধারণ করেছি 600 থেকে 650, বড় জোর 700 মিটার। তাহলে 1000 মিটারের রাস্তার দৈর্ঘ্য কেন লেখা হচ্ছে 30% টাকা? কি তাহলে এখানে কাটমানি খেয়ে নেবে? দাসপুর ব্লক, পশ্চিম মেদিনীপুরের ঘাটাল লোকসভার দাসপুর ব্লক বা পঞ্চায়েত সমিতি দাসপুর, সেখানে খাঞ্জাপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এই রাস্তা। তাহলে দেবাংশু ভাই এত বয়ানবাজি, বড় বড় কথা বলা হচ্ছে, এইসব চিটিংবাজি করা হবে, কাটমানি খাওয়াবে, তার জন্য সরকার তো পয়সা আটকে দেবেই। প্রথমত এখানে যে পথশ্রী বা রূপশ্রী লেখা রয়েছে, তো কি হয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের প্রকল্প, রাজ্য সরকারের প্রকল্প, খুব ভালো কথা, আপনারা সারা রাজ্যব্যাপী এই প্রকল্প চালিয়ে রাখুন। কিন্তু এই টাকা, এই যে 25%, 30% টাকা এখানে চাপিয়ে দেওয়া হচ্ছে, জোর করে বলপূর্বক এখানে চাপিয়ে দেওয়া হচ্ছে, সেগুলো নাকি হিসাবে সাথে যোগ করা হবে। সেই হিসাবটা এখানে কিন্তু উল্লেখ করা হচ্ছে যে 20,69,000 টাকা। কার টাকা? জনগণের টাকা। জনগণের টাকা মেরে দেওয়া, সেটা কি সঠিক কাজ? 30% কাটমানি, সরাসরি রাস্তায়, পথশ্রী রাস্তায় কিন্তু কাটমানি। এই খবর যায় মুখ্যমন্ত্রীর কাছে, খবর যায়। দেবাংশু এই খবরটা আপনি পাঠিয়ে দিতে পারেন আপনার দিদিকে, যে দিদি আমাদের নিজেদের প্রকল্প, সরকারের, রাজ্য সরকারের প্রকল্প, সেখানেও তো আমাদের দলের কর্তৃপক্ষ যারা পঞ্চায়েত সমিতি হোক বা গ্রাম পঞ্চায়েতের নেতৃত্ব হোক, তারা তো কাটমানি খেয়ে নিচ্ছে 30%। তো যখন 100 দিনের কাজের টাকা আসতো কেন্দ্র সরকার থেকে, সেই টাকায় কাটমানি খেয়েছেন তো আপনারা, যার জন্য হিসাবের গরমিল এখনও পর্যন্ত সেই হিসাব যখন দিতে পারছেন না, সেই টাকা তারা আটকে দিয়েছে। স্বাভাবিকভাবে সেটা তো বলা যেতে পারতো যে 100 দিনের কাজের গরমিল করেছে রাজ্য সরকার, তার জন্য কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না, এবং নরেন্দ্র মোদী সরকারের কাছে আপনাদের আবেদন রাখতে পারতেন সেইভাবেই যে এটা আমাদের ভুল হয়েছে, চরম ভুল, সেই ভুল আমরা স্বীকার করছি এবং আমরা হিসাব দিচ্ছি। কিন্তু তা করেন না, দেওয়ালে পিঠ থেকে গেছে। সাধারণ মানুষের দেওয়ালে পিঠ থেকে না, যখন রাজ্যের যে সমস্ত
তৃণমূল কর্মী রয়েছে যারা বা নেতারা রয়েছে, তাদের একাধিক জনের বিরুদ্ধে যখন অভিযোগ উঠে, কারো 2 তলা কারো 3 তলা বাড়ি রয়েছে, তারা আবাস যোজনার তালিকাভুক্ত হয়েছেন, তাদের নাম ছাঁটাই করা হবে না, বাতিল করা হবে না। আর যে মাটির ঘরে তিরপলের ছাউনিতে একাধিক আমজনতা, গরিব জনতা, রাজ্যের ভোটার যারা ঠিক করে থাকতে পায় না, যাদের বাড়ির ছাদরা নেই, তাদেরকে তো বাড়ি দিচ্ছিলেন না। এই যে একটা ভুল পথ আপনারা অবলম্বন করেছিলেন, তার দায়ভারকে নেবে মোদী সরকার নেবে। তো সেখানে 100 দিনের কাজের টাকা কখনো 9 কোটি, কখনো 2 কোটি, কখনো 11 কোটি টাকা ফেরত গেছে। কাজ করতে পারছেন না, আপনারা কাজ করেন না, অথচ যাদের বাড়ির ছাদ নেই তারা কিন্তু অনুরোধ করেছিল, কেউ হাতে পায়ে ধরেছিল তাদের একটা করে বাড়ি দেওয়া হোক, কিন্তু না, তা আপনারা করেন না। এখন বলা হচ্ছে সরকারের দেওয়ালে পিঠ থেকে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের রাতের ঘুম উড়ে গেছে। কলকাতা হাইকোর্টের সদ্য প্রাক্তন বিচারপতি, বিচক্ষণ বিচারপতি এবং অনবদ্য অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রাজনীতিতে, বিশেষ করে বিহুয়া শিবিরে বিজেপির ঝান্ডাতে তিনি যখন যোগদান করলেন 7ই মার্চ, এবং তারপর যখন শিলিগুড়ির সভায় নরেন্দ্র মোদীর সাথে তিনি সরাসরি সেখানে স্টেজে উপস্থিত রইলেন এবং তিনি বক্তব্য পেশ করেছিলেন, এবং বিশেষ করে এবিপি আনন্দে যখন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি তার ঝরঝরা বক্তৃতা পেশ করলেন, রাজ্যবাসী, রাজ্যের কোটি কোটি নাগরিক অত্যন্ত সন্তুষ্ট হয়েছে যে রাজ্যে বর্তমান যা পরিস্থিতি, তৃণমূল সরকারকে উৎখাত করার জন্য যারা রাজ্য সরকারের বিরোধিতা করছে, তারা কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতোই একজন পলিটিশিয়ান, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো একজন রাজনীতিবিদকে খুঁজছিলেন। কিন্তু তিনি এখন বিচার ব্যবস্থার আদালত থেকে জনতার আদালতে সত্যিকারের হাজির হয়েছেন, মানুষের আদালতে হাজির হয়েছেন। রাজনীতির প্ল্যাটফর্মে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি যখন হাজির হয়েছেন এবং সেক্ষেত্রে কিন্তু বিজেপির হয়ে যোগদান করেছেন, বিজেপিতে যোগদান করেছেন, তাই অবশ্যই বিজেপির পাল্লা ভারী। আর বিজেপির পাল্লা ভারীর জন্যই এখন কিন্তু দেবাংশু ভৌমিক তিনি কিন্তু বাধ্য হয়ে তার দলের অবস্থানটা তিনি কিন্তু গোপন তথ্য যেটা সেটা পেশ করে দিলেন। তিনি বললেন সে দেওয়ালে যখন পিঠ থেকে যায় তখনই জনগর্জনের আসল কারণটা তাহলে দেওয়ালে পিঠ থেকে যাওয়া, অর্থাৎ আসন্ন লোকসভা নির্বাচনে শুধুমাত্র অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিজেপিতে যোগদানের জন্য রাজ্য সরকার ব্যাপকভাবে কোণঠাসা হয়েছে এবং তাদের দেওয়ালে পিঠ থেকে যাওয়ার 42টা আসনের মধ্যে দেখা যাক 42টা আসনই তৃণমূলের দখলে নাকি 42টা আসন বিজেপির দখলে, নাকি ধরাশায়ী হয়ে যায় তৃণমূল সরকার। যেখানে দেবাংশু ভৌমিক তিনি আশঙ্কা প্রকাশ করেছেন দেওয়ালে পিঠ থেকে যাওয়ার অবস্থা সরকারের, কারণ রাজ্যের মানুষ তো পথে নামছে না যে দেওয়ালে পিঠ থেকে গেছে, রাজ্যের মানুষ পথে নামছে, চাকরি প্রার্থীরা পথে নামছে, তাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। যেখানে শাসক দলের অর্থাৎ তৃণমূলের নেতা মন্ত্রীরা চৌর্য বিক্রি করেছেন তাদের হকের চাকরিকে, আসল চাকরি প্রার্থী যারা মেধাবী যোগ্য চাকরি প্রার্থী, তাদের চাকরিগুলোকে চুরি করে বিক্রি করে দেওয়া হলো। দেবাংশুর জবাব আছে আপনার কাছে, ভাই অনেক বড় বড় কথা বলেন, শুধু চাকরিটা তো ফিরিয়ে দেওয়ার কথা ছিল। আর শেষ বেঞ্চির ছেলেদের কোটি কোটি টাকা দিয়ে চাকরি বিক্রি করে এই বঙ্গবাসীর, এই রাজ্যবাসীর, এই রাজ্যের ভোটারদের যারা আপনাদের দলকেও ভোট দিয়েছেন তাদের দেওয়ালে পিঠ থেকে গেলে তার বেলায় কোথায় ছিল এই প্রতিবাদ? তার বেলায় সেই সময় কোথায় ছিল প্রতিবাদ? জনগর্জন সভা হচ্ছে, করুন জনগর্জন সভা, আপনাদের সভায় আপনাদের মতো করে আপনারা বক্তৃতা রাখুন, তারপর শীঘ্রই প্রচারও শুরু হবে মাত্র কয়েকদিনের পর। অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি যে দলে যোগ দিয়েছেন, তিনি যদি আপনাদের দলেও যোগ দিতেন তাহলে আপনাদের পাল্লা বাড়ি হতো, কিন্তু এই মুহূর্তে তিনি তো শাসকের দলে নয়, তিনি বিজেপিতে যোগদান করেছেন। আর সেই নরেন্দ্র মোদীকেই আপনি আক্রমণ করছেন যে নরেন্দ্র মোদী নাকি দেশের মানুষের জনস্বার্থ বিরোধী বা দেশের মানুষের বিরুদ্ধে বিরুদ্ধাচারণ করছেন, সাধারণ মানুষের ভালো দেখছেন না, দেওয়ালে পিঠ থেকে গেছে। দেওয়ালে পিঠ সাধারণ মানুষের ঠেকে গেছে শুধুমাত্র আপনাদের যে নিষ্ক্রিয়তা, আপনাদের গাফিলতি, আপনাদের চৌর্যবৃত্তি। সন্দেশখালীর মেয়েদের তো দেওয়ালে পিঠ থেকে গিয়েছিল, শাহজাহান শেখ ঝাঁকে ধর্ষণকারী পুষে রেখেছে, আপনার পুলিশ মন্ত্রী, অপদার্থ পুলিশ মন্ত্রী ধর্ষণকারীদের কি করে? তাদের প্রোটেকশন দেয়। শাহজাহান শেখের মতো, শিবু হাজরার মতো যে সমস্ত ধর্ষণকারী রয়েছে তাদেরকে প্রোটেকশন দিচ্ছে, তাদের জামাই খাতির করা হচ্ছে। আর মা বোনেদের যারা ধর্ষিত হয়ে যাচ্ছেন, যাদের স্বামী বা তাদের ছেলে মেয়েদের মারধর করা হচ্ছে, তারা নাকি সেগুলো নাকি ইচ্ছাকৃতভাবে বানিয়ে মন গড়া তারা কাহিনী শোনাচ্ছে, মানে মহিলাদের ইজ্জত, মহিলাদের ধর্ষণ করাচ্ছে, সেগুলো নাকি ছোট ঘটনা, সেগুলো নাকি বানিয়ে কল্পকাহিনী, তাই তো?
তো দেওয়ালে পিঠ থেকে যাওয়া আসন মানুষগুলোর দেওয়ালে পিঠ ঠেকছে না, যত দেওয়ালে পিঠ থেকে যাচ্ছে দেবাংশু, ভৌমিক এবং তৃণমূল সরকারের। এটা শুনে অবশ্যই ভালো লাগছে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিজেপিতে যোগদানের দুদিনের মাথায় দেবাংশু, ভৌমিক তিনি অকপট মনের কথা বলে দিলেন, গোপন তথ্য ফাঁস করলেন, তৃণমূল সরকারের দেওয়ালে পিঠ থেকে গেছে। দেখা যাক সেই দেওয়ালে পিঠ থাকা অবস্থায় কতগুলো সিট, কতগুলো আসন তৃণমূলে ঝুলিতে আসে। 42টা আসনের মধ্যে যে নরেন্দ্র মোদী সরকার, অমিত শাহ যে বলেছিলেন 35টা আসন চাই বাংলায়, সেই 35টা আসনে কি বিজেপি জয়লাভ করতে পারবে, নাকি দেওয়ালে পিঠ সত্যিই ঠেকে গেছে মোদী সরকারের জন্য, আর এই রাজ্যের মানুষ লোকসভা নির্বাচনে মমতা সরকারকে এই 42টা আসনে জিতিয়ে দেবে, সেটা সময় কথা বলবে। আপাতত দেবাংশু, ভৌমিকের দেওয়ালে পিঠ ঠেকা নিয়ে আপনি অবশ্যই বা আপনারা অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্টস করবেন। নমস্কার, নজর রাখবেন পশ্চিমবঙ্গ টিভিতে।